আসসালামু আলাইকুম। রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস কেমিস্ট্রি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি 2 ক্যালকুলেশনস অন অ্যাসিড বেস টাইট্রেশন প্রেজেন্টেড বাই মোহাম্মদ নুরুল আফসার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। আজকে আমি মূলত তোমাদের দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের মধ্যে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসে, যেমন তোমার ফ্রসমন বিক্রিয়ার ভিত্তিক প্রশ্ন আছে, দ্রবণের প্রকৃতি কীরকম হবে, দ্রবণটি প্রস্মিত হবে কি না, অথবা প্রস্মিত না হলেও তার তার ঘনমাত্রা হতে হবে, যদি অম্লীয় বা ক্ষারীয় হয় ঘনমাত্রা হতে হবে, অনেক সময় এর পিএইচও হতে হবে। এই ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় বেশি আসে। আমি এখন এই প্রশ্নগুলি তুমি কিভাবে তোমরা সমাধান করবা সেই বিষয় নিয়ে মূলত এখানে এই ক্লাসে আলোচনা করছি। এই প্রশ্নটা প্রায় প্রতিটা পরীক্ষায় আসে, সেই জন্য সেই ভিত্তিতে আমি প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করেছি। তো আজকের আলোচ্য বিষয় হলো অ্যাসিড ক্ষার ফসফন সম্পর্কে জানতে পারবো আমরা, অ্যাসিড ক্ষার সম্পর্কে গাণিতিক সমীকরণ নির্ণয় করতে পারবো, দ্রবণের মধ্যে উপস্থিত দ্রবের পরিমাণ নির্ণয় করতে পারবো। জানা ঘনমাত্রা অ্যাসিড ক্ষার দ্বারা অজানা ঘনমাত্রার ক্ষার অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে পারবে। দুইটি জানা ঘনমাত্রার অম্লও পরস্পর নিষ্ক্রিয় করবে কি না তা জানতে পারবে। দুইটি জানা ঘনমাত্রার অম্ল ক্ষারের মিশ্রণে প্রকৃত কী হবে তা জানতে পারবে। মিশ্রণের ঘনমাত্রা, এটা ঘনমাত্রা হবে ঘনমাত্রা মিশ্রণের ঘনমাত্রা কি? ঘনমাত্রা অম্ল বা ক্ষারের মিশ্র প্রকৃতি কী হবে তা জানা যাবে। মিশ্রণের ঘনমাত্রা পিএইচ নির্ণয় করতে পারবে। একটি অ্যাসিড ক্ষারকে ফর্মন করতে একাধিক ভিন্ন ক্ষার অ্যাসিড কীভাবে ফর্মন করা যাবে তা আমরা নির্ণয় করতে পারবো। এখন আসো আমরা অ্যাসিড ক্ষার ফসফন বিক্রিয়া, এটা হয়তো অন্য ক্লাসে আমরা করেছি। আমি এই ফাঁকে বলে রাখি, আমার এই ক্লাসটা শুধু প্রথম বর্ষ না, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ উভয়ের জন্য এটা প্রযোজ্য। বিশেষ করে যারা পরীক্ষা দিবে এবং যাদের মধ্যে সংশোধিত সিলেবাস আছে তাদের জন্য এটা খুবই দরকার। তাহলে এখন আসো আমরা অম্ল ক্ষার ফসফন বিক্রিয়া কি সেটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাসিড ক্ষার ফসফন বিক্রিয়া আমরা জানি, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যে প্রক্রিয়ায় তুল্যমোল পরিমাণ অ্যাসিড বা ক্ষার যথাক্রমে তুল্যমোল পরিমাণ ক্ষার ও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উভয় ধর্ম বিনষ্ট করে নিরপেক্ষ বা পশম যোগ লবণ ও পানি উৎপন্ন করে তাকে আমরা অম্লক্ষার পশম বিক্রিয়া বলি। পশম বিক্রিয়ায় সামগ্রিকভাবে কোনো অ্যাসিড ক্ষার অবশিষ্ট থাকে না। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। এক্ষেত্রে আমি বিক্রিয়ায় দেখাবো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল লবণ ও 1 মোল পানি উৎপন্ন করে। এই জিনিসটা খুবই দরকার। তো এখানে আমি তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। এখানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল হাইড্রোক্লোরিক দ্বারা প্রস্মিত হয়ে 1 মোল লবণ ও 1 মোল পানি উৎপন্ন করে। উৎপন্ন করার সময় নিরপেক্ষ দ্রবণে পরিণত হয়। বিক্রিয়ার আমরা এটা প্রক্রিয়াটা দেখাচ্ছি। যেমন আমি যদি দ্রবণের ভিতর সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এটা সোডিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন হয়ে যাবে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়ন হয়ে যাবে। তাহলে 1 মোল হাইড্রোক্সিল আর 1 মোল হাইড্রোজেন আয়নে প্রস্মিত হয়ে 1 মোল পানি উৎপন্ন করে। আর যতক্ষণ পর্যন্ত দ্রবণ থাকবে ততক্ষণ পর্যন্ত সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন দ্রবণের ভিতর থেকে যাবে। আর দ্রবণ যখন এটা আমরা সোডিয়াম ক্লোরাইডটা কখন পাবো, এটা শুকিয়ে ফেললে। তো আবার মূল কথা হলো সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় থাকবে
আর উৎপন্ন পানিটা অন্য পানির সাথে মিশে যাবে। এটাই ফ্রজমান বিক্রিয়া। এখন আসো আমরা, যেহেতু আমি তোমাদেরকে এই ক্লাসটা বলেছিলাম এইটা হবে মূলত তোমার গাণিতিক সমস্যা সমাধান ভিত্তিক এই ক্লাস, সেই জন্য তোমাদেরকে এই দিকে মনোযোগ দিতে হবে। তা আমি এখানে একটা সমীকরণ দিছি, অম্ল বা অ্যাসিড হার ফ্রজমান বিক্রিয়ায় গাণিতিক হিসাব। মনে করো অ্যামোল অ্যাসিড বিমোল হার, এ মানে অ্যাসিড, বি মানে বেস হার। অ্যামোল লবণ, অ্যানমোল অর্থাৎ পানি উৎপন্ন করে। তো বিক্রিয়া শেষে অ্যামোল অ্যাসিড বিমোল বি হারকের সাথে বিক্রিয়া করে অ্যামোল লবণ, অ্যানমোল পানি উৎপন্ন করে। এখন বিক্রিয়াগুলি দ্রবণ হিসেবে ব্যবহার করা হয় বলে আমরা অ্যাসিড হারকে দ্রবণের মাধ্যম হিসেবে প্রকাশ করব। আচ্ছা, যা হোক, আমরা জানি মোলার ঘনমাত্রা, এটা যদি আগে থেকে মনে না থাকে মনে রাখবা যে কোনো দ্রবণের মোলার ঘনমাত্রা মানে মোল সংখ্যা ডিভাইড বাই লিটার আয়তন, অর্থাৎ প্রতি লিটারে কত মোল থাকে। মোলে এটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলে দিছিলাম। অর্থাৎ মোলারিটির সংখ্যা দিছিলাম, 1 লিটার পানির মধ্যে যদি 1 মোল দ্রবদ্রবিত থাকে তখন তার মোলারিটি 1। অর্থাৎ এখানে মোল ঘনমাত্রা হবে এইভাবেই, অর্থাৎ মোল সংখ্যা ডিভাইড বাই লিটার আয়তন। তাহলে আমরা মোলার ঘনমাত্রা অ্যাসিডের জন্য এ বাই বি এ, সুতরাং এখানে কত মোল সেটা পাচ্ছি ঘনমাত্রা গুণন আয়তন। আয়তনটা অবশ্যই লিটারে, এটা মাথায় রাখবা। হারের ক্ষেত্রে এমবি, মোলার ঘনমাত্রা বি বাই বি এ বিবি, অর্থাৎ মোল বাই লিটার আয়তন। তো এখানে আমি মোল বাইর করতে পারি বি সমান এমবি ইন্টু বিবি। প্রদত্ত সমীকরণের মধ্যে আমরা কি পাইছিলাম? অর্থাৎ অ্যামোল অ্যাসিড বিমোল হারকে প্রশ্নিত করতে পারে। তাহলে এ বাই বি সমান অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইড বাই হারের মোল সংখ্যা। আমরা পরস্পর দেখি। তাহলে মোল সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? অ্যাসিডের মোল সংখ্যা হবে অ্যাসিডের ঘনমাত্রা গুণন অ্যাসিডের লিটার আয়তন, আর বি হলো হারের ঘনমাত্রা গুণন হারের রিসেটে। তবে এই ফাঁকে তোমাদের একটা কথা বলে রাখি, এই সমীকরণে যদি আমি আয়তনকে লিটারও না নিয়ে মিলিলিটার রাখি কোনো অসুবিধা নাই, যেহেতু উপরেও আয়তন নিচেও আয়তন, আয়তনকে আয়তন দিয়ে আমি যদি মিলিলিটারও নিই একই রেজাল্ট পাবো। আমি নিচে সেটা ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে এখান থেকে আমি সমীকরণ পাইছি হারের মোল সংখ্যা গুণন অ্যাসিডের ঘনমাত্রা গুণন অ্যাসিডের আয়তন সমান অ্যাসিডের মোল সংখ্যা গুণন মোল সংখ্যা মানে সমীকরণে যে সহগটা আছে সেই সহগটাই মূলত এখানে এ এবং বি। হারের ঘনমাত্রা গুণন হারের আয়তন। এখানে আমি কথাটা বলে দিছি, যদি আয়তনকে লিটারে ধরা হয়েছিল তবে আমরা আয়তনকে মিলিলিটারেও প্রকাশ করে একই ফল পাবো। যেমন 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে আমি লিটারে যদি মিলিলিটারে নিই, তাহলে অ্যাসিডের আয়তন 1000 গুণ বি এ মিলিলিটার, হারের আয়তন 1000 গুণ বি মিলিলিটার। তাহলে আমরা যদি দুইটাকেই আমি মিলিলিটারে প্রকাশ করি, দেখা যায় আগের যে হিসাব একই হিসাব আসবে। অর্থাৎ এই সমীকরণকে তুমি যে কোনো আয়তনকে প্রকাশ করতে পারবে। অর্থাৎ এটা লিটারে থাকতে হবে, মিলিলিটারে থাকতে, এরকম কোনো কথা নেই, যে কোনো আয়তনকে এখানে প্রকাশ করতে পারবে। আমাদের আসলে পরীক্ষায় যে প্রশ্নগুলি আসে সেগুলো নিয়ে একটু কথা বলি। যে সকল অম্ল অম্লহার ফ্রজমান বিক্রিয়া আমরা করি সেগুলো হলো সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট পানি, সালফ্রিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট পানি, আর বিশেষ করে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো সোডিয়াম কার্বনেট লবণ। আসলে সোডিয়াম কার্বনেট লবণ, তবে এটা ক্ষারীয় লবণ। এর অর্থ হলো এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে এটা ব্যবহার করা হয়, কারণ এটার ঘনমাত্রা ঠিক থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু ঘনমাত্রা ঠিক থাকে না, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হওয়ার কারণে। তো এইটা কার কীভাবে হয়, অর্থাৎ এটাকে যদি আমি জলীয় দ্রবণে দিয়ে দিই এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। সেই জন্য এখানে সোডিয়াম কার্বনেটটা মূলত ক্ষারক। তো অ্যাসিডের সাথে হার বিক্রিয়া করে লবণ, যেহেতু এটা অ্যাসিড সেই জন্য কার্বন ডাইঅক্সাইডটা চলে যায়।
তো এই বিক্রিয়াটা এটা তোমাদের পরীক্ষায় সিলেবাসে আছে, প্র্যাকটিক্যালও আছে এবং পরীক্ষায়ও আসে। তাহলে এখানে ক্ষারক হলো সোডিয়াম কার্বনেট, অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই প্রশ্নগুলির উপরে এখানে যে তোমার প্রশ্ন বিক্রিয়া দেখাইছিলাম পরীক্ষায় মূলত এই প্রশ্নগুলির উপরে ভিত্তি করে, প্রশ্ন বিক্রিয়াগুলির উপর ভিত্তি করে বিভিন্ন সমস্যা দেওয়া হয়। আচ্ছা, এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও লবণ উৎপন্ন করে, সেটা তো বললাম। লবণ সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন করে। তাহলে এখানে সমীকরণের মধ্যে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোল, অ্যামোল মানে 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, অ্যাসিডের ঘনমাত্রা MA, ক্ষারের ঘনমাত্রা MB, অ্যাসিডের আয়তন BA। তাহলে এখানে এর জায়গায় 1, বির জায়গায় 1 বসায় আমরা এই সমীকরণের জন্য আমরা যে ক্যালকুলেশন করব, ঘনমাত্রা বা বিভিন্ন আয়তন নির্ণয় করব, সেটা হবে মূলত MA BA সমান MBBB। এই সমীকরণগুলি একটু খেয়াল রাখো। এখন মনে করো আবার সালফিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। এখন আমরা বিক্রিয়া থেকে কি দেখতে পাচ্ছি? বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 1 মোল সালফিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম সালফেট 2 মোল পানি উৎপন্ন করে। এখানে মূলত বিক্রিয়াগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই বিক্রিয়ক সালফিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে অ্যাসিড হতে পাইছি 1 মোল, ক্ষার হতে পাইছি 2 মোল। তাহলে এর জায়গায় হবে 1, বি এর জায়গায় হবে 2। এইভাবে সমীকরণটা হবে। এই বিক্রিয়ার জন্য সমীকরণ হবে 2 গুণন ক্ষারের ঘনমাত্রা গুণন ক্ষারের আয়তন সমান 1 গুণন অ্যাসিডের ঘনমাত্রা গুণন অ্যাসিডের আয়তন। মূলত এই সমীকরণটা লেগে তুমি এই বিক্রিয়াটা ক্যালকুলেশন করবে। আমি পরবর্তী পৃষ্ঠায় যাই। তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাসিড ক্ষার দ্রবণের মধ্যকার দ্রবের পরিমাণ নির্ণয় করো। এটা যদিও আমি গত ক্লাসে আলোচনা করে ফেলতে পারি, কারণ এটা আবার ইন্ডিকেটেড যে কোনো একটা যখন তোমার উদ্দীপক দিবে, উদ্দীপকের মধ্যে এই প্রশ্নটা প্রায় দেয়। যে কোনো একটা প্রমাণ দ্রবণ দিবে, তোমাকে বলা হবে এই দ্রবণের মধ্যে কতটুকু দ্রব আছে পাইব। একেবারে সহজ প্রশ্ন, কিন্তু 3 নম্বরের জন্য প্রশ্নটা দেয়। তো তোমরা যে কাজটা করবা সেটা হলো অ্যাসিড ক্ষার দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ নির্ণয়। উদ্দীপকের দ্রবণের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ W হলে আমরা পাই W সমান SMB। এখানে অনেক সময় কোনো মাত্রাকে C দিয়েও প্রকাশ করে। এখানে এমটা কিন্তু আণবিক ভর, বি হলো আয়তন। এটা কিন্তু মিলিলিটার হিসাব, মনে রাখবা আয়তনটা মিলিলিটার হিসাব। তবে এটা যদি আমি লিটারেও করতে যাই 1000টা লিখতে হবে না নিচে। তাহলে এই সমীকরণটা তখনও ইউজ করবা যখন আয়তনকে মিলিলিটারে রাখবা। তাহলে এখন S সমান কি দেওয়া আছে 0.1 m, বি সমান 100 ml, আর আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হলো 36.5। এই মানগুলো যদি আমি এই সমীকরণে বসাইয়ে দিই, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রকৃত ভর পাবো 0.365। এইভাবে তোমার সালফিক অ্যাসিড দিতে পারে, সোডিয়াম কার্বনেট দিতে পারে, হাইড্রোক্লোরিক নাইট্রিক অ্যাসিড দিতে পারে, অক্সালিক অ্যাসিড দিতে পারে। যে অ্যাসিড দেওয়া হোক না কেন তুমি এই প্রক্রিয়ায়, তবে তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাসিড বা ক্ষারের দ্রবণ জানা ঘনমাত্রার প্রমাণ অথবা প্রমাণ দ্রবণ দেওয়া থাকবে, সেই দ্রবের আণবিক ভরটা তোমার জানা রাখতে হবে। তাহলে আণবিক ভর কারণ এটা দেওয়া থাকে না, এটা তোমাকে বের করে এটা বসাইতে হবে। বাকিগুলি তুমি এই তথ্য থেকে পেয়ে যাবে। তাহলে এইভাবে প্রশ্ন আসে পরীক্ষায় 3 নম্বরের জন্য। আমার কথাটা ভালো করে খেয়াল রাখো, 3 নম্বরের জন্য এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। পরের পেজে যাই। এখানে আরেকটা প্রশ্ন দিছি আমি। দ্রবণে উপস্থিত সোডিয়াম কার্বনেট একইভাবে, এখানে W গ্রাম দিছি, W সমান SMB, তো SMB S সমান 0.05 m। আর সোডিয়াম কার্বনেটের যদি মনে হয় সোডিয়াম কার্বনেট আণবিক ভর 106, তুমি হিসেব করে বলতে পারো সোডিয়াম Na2 Cu3, Na2 হলো 23 দুগুণ 40, কার্বন 12, 58, অক্সিজেন 48, 58 সাথে 48 যোগ করে দিলে 106। তাহলে অক্সিজেনের ঘনমাত্রা সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া আছে 0.05 m, আণবিক ভর 106,
আয়তন 50 ml ডিভাইড বাই 1000। তো এখানেও ক্যালকুলেশন করে আমরা এখানে কতটুকু এই 50 ml দ্রবণের ভিতর কতটুকু সোডিয়াম কার্বনেট আছে এটা বাইর করে ফেলছি। এখন অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তোমাকে দুইটা দ্রবণ দিছে, একটা জানা একটা অজানা। অ্যাসিডের ঘনমাত্রা অজানা হলে মনে করো এখানে তো আমি দুইটা পাত্রে নিছি, একটা পাত্রে আছে অ্যাসিড, অজানা ঘনমাত্রা 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা পাত্র আছে 0.1 m সোডিয়াম কার্বনেটের 15 ml। তোমাদের ফর্ম আসতে পারবে এটা প্রথম পাত্রের অ্যাসিড দ্বিতীয় পাত্রের হাত দ্বারা ফসবিত হবে। তাহলে তোমাকে বাইর করতে হবে প্রথম পাত্রের অ্যাসিডের ঘনমাত্রা হতো। প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে মধ্যেকার সংগঠিত বিক্রিয়া, ওই আগে দেখাইছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, একেবারে এখানে ব্যালেন্স মিলিয়ে বিক্রিয়াটা করতে হবে। যেন 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড পানি কার্বন। যদিও আমার উৎপাদটা দরকার নাই, কিন্তু তোমাদের ব্যালেন্স মিলানোর জন্য এগুলো লিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রদত্ত ফসফন বিক্রিয়ার জন্য আমরা ওই সাধারণ সমীকরণ লিখছি এম বিবি এমবি গুণন ভিবি, বি এম এ গুণন বি এ হলো অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা 2। বুট সহগটা হলো বলতে পারো বি হলো হারের কিছু না থাকা মানে 1, তাহলে এ সমান 2 বি সমান 1, আর হারের ঘনমাত্রা পাইছি 0.1 m, 1 মোল পার লিটার 1 m। হারের আয়তন 15 ml, অ্যাসিডের আয়তন 20 ml। তোমাকে বাইর করতে হবে অ্যাসিডের ঘনমাত্রা এম এর সমান হোয়াট, এম এর সমান হোয়াট। তো আমি মানগুলি বসাই দিলাম, পেয়ে গেলাম। এই ধরনের প্রশ্ন দিতে পারে সরাসরি প্রশ্ন, মানে একটা অজানা ঘনমাত্রা একটা জানা ঘন, মানে এটা সিম্পল কোয়েশ্চেন অনেক সময় ইম্পর্টেন্ট 3 নম্বর জন্য এই প্রশ্নগুলি তুলে দিতে পারে। এখন প্রথমটা হলো অ্যাসিডের ঘনমাত্রা অজানা, এখন যেটা দিছি সেটা হারের ঘনমাত্রা অজানা। তোমাকে এখানে দেওয়া হয়েছে অজানা ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 ml গ্রহণ। তো প্রথমে সংগঠিত বিক্রিয়া তাহলে সালফিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা বেশ বলছি 1 মোল সালফিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম সালফেট 2 মোল পানি উৎপন্ন করে। তো এখানে অ্যাসিডের জায়গায় অ্যাসিডের যেহেতু সহক 1, হারের সহক 2, এখানে 2, এটা 2, এম এ সমান 0.01, বি এ সমান 20 ml, আর বিবি সমান 50 ml। হারের আয়তন আছে 50 ml, হারের ঘনমাত্রা হতো এটা আমাকে বাইরে করতে হবে। ওই সমীকরণ একইভাবে এম বি সমান বি গুণন এম এ, বি এ মানগুলি বসাই দিলাম, আমি হারের ঘনমাত্রা পেয়ে গেলাম 0.02 m। জানা ঘনমাত্রা অম্ল এবং হার দ্বারা দ্রবণ ফসমিত হবে কিনা, এই জিনিসগুলো অনেকভাবে অনেক বইতে অনেকভাবে করে দিছে, কিন্তু আমি একটা খুব সহজ প্রক্রিয়া এখানে অনুসরণ করি সবসময়। সেই সহজ প্রক্রিয়াটা হলো আমাদের এত ঝামেলায় না গিয়ে আমরা প্রথমে বিক্রিয়াটা লিখবো। এখানে যখন অ্যাসিড দিছে দ্বিহারী অম্ল, এই ধরনের একটা প্রশ্ন তোমার 19 সালে ইয়েতে আসছে, সিটাং বোর্ডে আসছে। দ্বিহারী অম্ল মানে যেটা দুইটা হাইড্রোক্সিল প্রতিস্থাপন, সবসময় মনে হয় দ্বিহারী অম্ল মানে হাইড্রোজেন দুইটা আছে এরকম অ্যাসিড। 0.2 m 200 ml। এক অম্লীয় হার মানে যার মধ্যে একটা হাইড্রোক্সিল আয়ন আছে। 0.3 m 300 ml। তো এখানে উদ্দীপকের দ্রবণ দ্বয় ফসমিত হবে কিনা, প্রথমে আমরা লিখব সংগঠিত বিক্রিয়া এক অম্লীয় হার হবে BUH, যেহেতু বি হলো বেস হার, BOH, আর অ্যাসিডের জন্য H2A। তা বি মানে বেস, ক্ষারীয়মূলক সবসময় আগে থাকে, অম্লীয়মূলক পরে থাকে। তাহলে এক অম্লীয় হারকে লিখবা BOH আকারে, আর দ্বিহারী অম্লকে লিখবা H2A আকারে।
জেনারেলি লিখলে হবে, এখানে সালফিক অ্যাসিডও লিখতে হবে না, ওইদিকে বা সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড জেনারেলি লিখবা, রূপকতে লিখবা। তাহলে এক অম্লীয় হার দ্বি অম্লীয় অ্যাসিডের সাথে বিক্রিয়া দেখায়, তো 2 মোল হার 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ 2 মোল পানি উৎপন্ন করে। অনেক পদ্ধতিতে এটা সমাধান করতে পারি, তবে তোমাদেরকে সমাধানের সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি আমি কীভাবে সমাধান। আমি যেটা করলাম, প্রথমে প্রত্যেক উপস্থিতি মোল সংখ্যা অর্থাৎ কতটুকু হার আছে, অম্লীয় পাত্র কতটুকু অম্ল আছে, সূত্র ইউজ করবো। অর্থাৎ এই আমরা পড়ছিলাম না, ঘনমাত্রা সমান মোল বাই আয়তন, অর্থাৎ মোল সংখ্যা সমান আয়তন গুণন ঘনমাত্রা। এখানে সবসময় মনে রাখবে আয়তন মিলিলিটারের দিক, লিটারের দিক, তোমাকে অবশ্যই এটাকে লিটারে কনভার্ট করতে হবে। লিটারে কনভার্ট না করে অঙ্ক করলে অঙ্ক ভুল হবে। তাহলে মনে করে এখানে এক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে মোল সংখ্যা এনে হলে, তাহলে আমরা জানি এন এ সমান এস এ গুণন বি এ, তো এস এ সমান ঘনমাত্রা দেওয়া আছে 0.2 m, 2m মানে মোল পার লিটার, এইভাবে লিখে নিতে পারবো। আয়তন দেওয়া আছে 200 ml, 200 ml কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি 0.2 L, তাহলে মানগুলি বসাই দিই আমাকে। এস এর জায়গায় 0.2 মোল পার লিটার, আয়তন হলো 0.2 লিটার, তাহলে পার লিটার লিটার কাটা যাবে, গুণ করলে 0.04 মোল, অর্থাৎ আমাকে যে অ্যাসিডটা দেওয়া আছে তার মধ্যে উপস্থিত অ্যাসিড হলো 0.04 মোল। এখন দেখো হারের ক্ষেত্রে বাইর করি, হারের জন্য একই সমীকরণ। হারের ক্ষেত্রে এনবি হলে আমরা জানি এনবি সমান এসবি গুণন বিবি, হারের ঘনমাত্রা গুণ হারের আয়তন, ঘনমাত্রা 0.03 m, আয়তন 300 ml, 300 ml কে আমি যদি লিটারে নিই 0.03 লিটার, তাহলে এখন গুণ করে দিলাম 0.09 মোল। এখন ওই আবার আমার সমীকরণে যেতে হবে। সমীকরণ আমরা কি দেখাইছিলাম, আমি এটা একটু দেখাই। সমীকরণে দেখাইছিলাম 2 মোল হার 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মোল অ্যাসিড সর্বসম 2 মোল হার। তাহলে আমাকে যেই অ্যাসিডটা দেওয়া আছে, তোমাকে এই জায়গায় একটু চিন্তা করে নিতে হবে, এখানে প্রয়োজনের তুলনায় কম আছে, এটা একটা ধারণা করে নিতে হবে, নইলে অঙ্কটা তোমাকে দুইবার করতে হবে। তাহলে আমরা এখানে সমীকরণ থেকে ধারণা করেছি অ্যাসিড যত লাগবে হার তার চেয়ে দ্বিগুণ লাগবে। দেখা যায় 0.04 এর দ্বিগুণ থেকে বেশি 0.09, এর অর্থ হইলে হারটা বেশি দেওয়া আছে, তাহলে যেটা কম দেওয়া আছে সেটাকে আমি প্রথমে লিখব। তাহলে আমি বিক্রিয়া থেকে পাই কি 1 মোল অ্যাসিড সর্বসম 2 মোল হার, তো সুতরাং 0.04 মোল অ্যাসিড সর্বসম হবে ওই 2 দিয়ে গুণ 2 গুণন 0.04 মোল হার বিউএস, অর্থাৎ 0.08 মোল, কিন্তু অ্যাসিড দেওয়া আছে 0.09, তাহলে বেশি দেওয়া আছে, হার দেওয়া আছে, হার বেশি দেওয়া আছে, তাহলে অস্মিত অবস্থায় হার থাকবে 0.09 থেকে 0.08 m বাদ দিতে হবে 0.01 মোল, অর্থাৎ আমি যদি দ্রবণ দুইটা মিক্সার করি, এটা পশমন বিক্রিয়া হওয়ার পর, অর্থাৎ অ্যাসিডকে নিরপেক্ষণ করার পরে আরও অতিরিক্ত 0.01 মোল হার দ্রবণে থেকে যাবে, তাহলে দ্রবণটা কি হয়ে যাচ্ছে, হারিয়ে হচ্ছে। এখানে আমাদের যদি প্রশ্ন অনুসারে প্রশ্মিত হবে কি না, তোমাকে প্রশ্ন করা হয়েছে এই জায়গায়, তবে তোমার উত্তর এই জায়গায় শেষ হয়ে যায়। তবে তুমি যদি A+ পেতে চাও বা 100 পেতে চাও, তোমাকে আরেকটু অ্যাডভান্স করতে হবে। এখন বিক্রিয়া শেষে আমি প্রকৃতির জেনে গেছি, যেহেতু দ্রবণ অবশিষ্ট হার আছে, দ্রবণটি হারিয়ে হবে। এখন হারিয়ে হওয়ার পরে সেটার ঘনমাত্রা কি হবে, হারিয়ে হবে, হারের ঘনমাত্রা হতে হবে। তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দুইটা দ্রবণ একসাথে যোগ করে কত আয়তন সেটা নির্ণয় করতে হবে। তাহলে আয়তন হলো অ্যাসিডের জন্য 200 ml, হারের জন্য 300 ml, টোটাল 500 ml। তো 500 ml কে আমি লিটারে দিলে 0.5 লিটার, আর হার আছে অবশিষ্ট 0.01 মোল। তাহলে আমরা জানি ঘনমাত্রা সমান মোল বাই আয়তন, তাহলে হারের ঘনমাত্রা 0.01 মোল, হারের আয়তন 0.5 লিটার, তাহলে ভাগ করে দিলে হয়ে যাবে 0.02 m, অর্থাৎ দ্রবণটির প্রকৃতি হবে হারিয় এবং এর ঘনমাত্রা হবে 0.02 m।
এখানে আবার অনেকগুলি বোর্ড চিটাং বা টাহা বোর্ডে এই ধরনের বড় বড় বোর্ডগুলিতে আসে না, আবার ছোটোখাটো বোর্ডগুলিতে কী করে ওরা আরেকটু অ্যাডভান্স বলছে যে দ্রবণের পিএইচ কত হবে। যদি এই ধরনের কথা বলা হয় তখন আমাদের আর কি করতে হবে, পিএইচ বাইর করতে হবে। পিএইচ বাইর করতে হলে তো যেহেতু আমি ঘনমাত্রা পেয়ে গেছি, তো বিওএইচ দ্রবিত অবস্থায় থাকবে কি, দ্রবিত অবস্থায় থাকবে বিআইন হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন দ্রবিত অবস্থায় থাকবে। তাই কিছু না, হাইড্রোক্সিলের ঘনমাত্রা হয়ে গেছে তো, তাহলে আমি হাইড্রোক্সিলে 0.02 মোল পার লিটার। তো আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14, এর সঙ্গে প্রথম পত্রের আমরা চতুর্থ দিয়ে পড়েছি, এখানেও ঠিক সেই রকম পিএইচ প্লাস পিওএইচ সমান 14, সুতরাং পিএইচ সমান 14 বিয়োগ পিওএইচ, তাহলে পিওএইচ হবে লগ হাইড্রোক্সিল আয়ন মাইনাস লগ হাইড্রোক্সিল, তো মাইনাস প্লাস হয়ে যাবে 14 প্লাস লগ 0.02, তাহলে এখানে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 12.3। তো আমরা পিএইচও পেয়ে গেছি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের যেভাবেই দেওয়া হোক না কেন দুইটা দ্রবণের মিশ্রণের প্রকৃতি প্রথমে দিতে পারে ফস্মিত হবে কি না, ফস্মিত হলে যদি কিছু অবশিষ্ট থাকবে না, ফস্মিত না হলে হয় অম্ল অথবা ক্ষার অবশিষ্ট থাকবে, অম্ল অবশিষ্ট থাকুক বা ক্ষার অবশিষ্ট থাকুক, অম্ল অবশিষ্ট থাকলে অম্লীয় হবে প্রকৃতি, ক্ষার অবশিষ্ট থাকলে ক্ষারীয়তা হবে। পরের স্টেপে ঘনমাত্রা যেটা অবশিষ্ট থাকবে ঘনমাত্রা তার এক্ষেত্রে অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইড বাই দুইটা মিশ্রণের আয়তন লিটারে নিবা, তো মোল সংখ্যাকে লিটার দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে ঘনমাত্রা। আর পিএইচ নিলে অ্যাসিডের ঘনমাত্রা দিলে ওএইচের কত ঘনমাত্রা বাইর করবা, এটা পিএইচ প্লাস পিওএইচ সমীকরণ ধরে পিওএইচ এর মান বসাইয়ে এখানে পিএইচ পেয়ে যাবা। আর যদি অ্যাসিড হয় সরাসরি পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন ধরে তুমি পিএইচ বাইর করে ফেলতে পারবা। পরের অংশ যাই, তোমাকে প্রশ্ন দিতে পারে অজানা ঘনমাত্রার কোনো অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয়ে একাধিক ভিন্ন জানা ঘনমাত্রার ক্ষার বা অ্যাসিড দ্বারা ফসফন, অর্থাৎ তোমাকে অনেক সময় দেওয়া হবে শুধু একটা অ্যাসিড দিয়ে ফসফন হবে না, একাধিক অ্যাসিড একটা ক্ষার বা একাধিক অ্যাসিড দিয়ে ফর্মন হবে, বা একটা অ্যাসিড কেবার সাথ একাধিক ক্ষার দিয়ে ফর্মন হবে। তাহলে এক্ষেত্রে তুমি কি করবো, আমি একটা ডাইরেক্ট উদাহরণ এখানে উপস্থাপন করছি। যেমন 30 ml অজ্ঞাত ঘনমাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে 1 গ্রাম বিশুদ্ধ চুনাপাতা যোগ করা হলো। অ্যাসিড দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে এতে আরও 10 ml 0.025 m সোডিয়াম কার্বনেট দ্রবণের প্রয়োজন হলো। তাহলে অ্যাসিডের ঘনমাত্রা কত? তো এখানে একইভাবে যেহেতু তোমার অ্যাসিড একটা ক্ষার দুইটা, ক্যালসিয়াম কার্বনেটটাও কিন্তু ক্ষার, চুনাপাতার মানে ক্যালসিয়াম কার্বনেট। প্রথমে তোমাকে দেখতে হবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সর্বসময় 1000 গ্রাম, সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হলো 0.01 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাটা বাইর করে ফেলছি। তাহলে এক্ষেত্রে বিক্রিয়া থেকে পাই আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সর্বসম 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.01 m ক্যালসিয়াম কার্বনেট সমান 0.02 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ এখানে তোমার ক্যালসিয়াম কার্বনেট দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমিত হয়েছে 0.02 m। তাহলে এর অর্থ হলো এতটুকু অ্যাসিড এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা প্রশমিত হয়ে গেছে। তাহলে এখানে আরও বাকি অ্যাসিড থাকবে। এখন আমরা বাইর করবো তো দ্বিতীয় ক্ষেত্রে হতো অ্যাসিডকে সোডিয়াম কার্বনেট প্রশমিত করে, তো দ্বিতীয় ক্ষেত্রে প্রশমিত করার জন্য সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা দেখাবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড এত, তো সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বাইর, আগেরটা মোল সংখ্যা বাইর করতে আমরা সরাসরি 1 গ্রামকে আণবিক ভর দিয়ে ভাগ করে মোল পেয়ে গেছি, সোডিয়াম কার্বনেটের মোল পেয়ে গেছি। এখন ক্যালসিয়াম কার্বনেটের মোলটা সরাসরি নেই, গ্রামও দেওয়া নাই, এগুলোই আগের সমীকরণ। তাহলে আমরা জানি মোল সংখ্যা সমান ঘনমাত্রা গুণন আয়তন।
তাহলে তোমার সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া আছে 0.25, আয়তন 10 ml, 10 ml মানে 0.01 লিটার। তো গুণ করলে হয়ে যাবে 0.0025 মোল, অর্থাৎ 0.1 মোল লাগছে ক্যালসিয়াম কার্বনেট। এটা দ্বারা কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মিত হয়েছে সেটা বাইর করছি। এখন বাকি অ্যাসিডকে ফর্মিত করতে সোডিয়াম কার্বনেট লাগছে 0.025। এখন বাইর করবো তো এত মোল ক্যালসিয়াম কার্বনেট দ্বারা কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মিত হয়। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে পাই 1 মোল সোডিয়াম কার্বনেট সর্বসম 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। সুতরাং 0.0025 মোল সোডিয়াম কার্বনেট সর্বসম 2 গুণন 0.0025 মোল বা 0.0505 মোল, 0.005 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে। তাহলে এখন আগে পাইছি 0.02 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরবর্তী পাইছি 0.005 মোল হাইড্রোক্লোরিক। তাহলে টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 0.02 প্লাস 0.0025, অর্থাৎ 0.025 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাহলে আমি দুইটা প্রক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেটে প্রস্ফলন করছে 0.02 মোল, সোডিয়াম কার্বনেটে প্রস্ফলন করছে 0.025 মোল। তাহলে টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল 0.025 মোল। এটা কত আয়তনে ছিল? 30 ml আয়তনে ছিল। কত আয়তনে ছিল? 30 ml। তো আমি ওই সূত্র জেনারেলি মনে করো ওই অ্যাসিডের ঘনমাত্রা এস প্রাইম দিছি, মোল সংখ্যা এন প্রাইম দিছি। মোল সংখ্যা হলো তো 0.025 আমরা পাইছি আগে, 0.025 মোল অ্যাসিড। আর আয়তন হলো 30 মিলিলিটার। 30 মিলিলিটার হলো 0.03 লিটার। এখন বসাই দিলাম মান, পাই গেলাম 0.833 m, অর্থাৎ আমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেওয়া হয়েছে তার ঘনমাত্রা হলো 0.833। ক্লিয়ার হয়েছে? এই প্রশ্নটা আবার ভালো করে বুঝো। তোমাকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে 30 ml, এটার ঘনমাত্রা তোমার জানা নাই। এখানে প্রথম প্রক্রিয়া এখানে 1 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাতা যোগ করে দেওয়া হয়েছে। এরপরেও দেখা যায় অ্যাসিড সম্পূর্ণ প্রস্মিত হয় নাই। তাহলে বাকি অ্যাসিডকে প্রস্মিত করার জন্য দেওয়া হয়েছে 0.25 m 10 ml সোডিয়াম কার্বনেট। এই অবস্থায় প্রস্মিত হয়ে গেছে। তোমাকে বাইর করতে হবে অ্যাসিডের মধ্যে ঘনমাত্রা কত। তাহলে আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে অঙ্কগুলি করব, প্রত্যেক ক্ষেত্রে মোল বাইর করব। প্রথমে বাইর করে বলছি 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে সর্বসম কত মোল, 0.01 মোল। তো আমরা বিক্রিয়াটা সংগঠিত দেখাইছি। ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, 0.01 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 0.02 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তো প্রথম অবস্থায় ক্যালসিয়াম কার্বনেট প্রস্মিত করছে 0.02 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে প্রথম অংশ আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাইর করে ফেলছি মোল সংখ্যায়। দ্বিতীয় ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তো একই 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তো এই ক্ষেত্রে আমি 0.025 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে হতো 0.005 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে আমি দুইটা প্রক্রিয়া থেকে পাইছি টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল 0.02 প্লাস 0.005 মোল, অর্থাৎ 0.025 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। তাহলে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ পেয়ে গেছি। আয়তন তো দেওয়া আছে 30 ml। তাহলে মোল সংখ্যাকে আমি আয়তন দিয়ে লিটার দিয়ে ভাগ করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে গেছি 0.0833 মোল পার লিটার। মোল পার লিটার মানে এম, অর্থাৎ আমাকে যে অ্যাসিডটা দেওয়া হয়েছে তার ঘনমাত্রা 0.833 m। আশা করি আমার প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। আমি আর একটা গাণিতিক সমস্যায় যাই। প্রথমটা তো আমরা অ্যাসিড দিছি, দ্বিতীয়টা হার। তোমাকে বলা হয়েছে 30 ml অজ্ঞাত মাত্রা সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে উপযুক্ত নির্দেশক যোগ করে দ্রবণের মধ্যে 50 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলো।
কার দ্রবণকে প্রশমিত করতে আরও 0.25 মিলিলিটার 0.125 এম সালফিক অ্যাসিডের প্রয়োজন। আগে হলো অ্যাসিড দেওয়া ছিল 2 রকম হার দিয়ে এটা প্রশমিত করছি, এখন হার দেওয়া আছে 2 রকম অ্যাসিড দিয়ে এটাকে প্রশমিত করছি। একই বিক্রিয়া প্রথম ক্ষেত্রে সোডিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, বিক্রিয়াটা লিখলাম সোডিয়াম কার্বনেট যোগ 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তা আমি এই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা বাইর করবো কতটুকু আছে, যেহেতু এটাকে জানা ঘনমাত্রা S1 ঘনমাত্রা B1 আয়তন, তাহলে ঘনমাত্রা হলো 1m, আয়তন হলো তোমার 15 ml। 15 ml কে যদি আমি লিটারে নিই 0.015 লিটার, তাহলে গুণ করে পাইছি 0.015 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া থেকে আমরা পাই 2 মোল হাইড্রোক্লোরিক সর্বসম 1 মোল সোডিয়াম কার্বনেট। সুতরাং 0.015 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সর্বসম হলো 0.0075 মোল সোডিয়াম কার্বনেট। অর্থাৎ অ্যাসিড দ্বারা প্রথমে সোডিয়াম কার্বনেট প্রশমিত হলো 0.0075। এর অর্থ হলো সম্পূর্ণ সোডিয়াম কার্বনেট প্রশমিত হয় নাই, আরও সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে। তো অবশিষ্ট সোডিয়াম কার্বনেট প্রশমিত করছে কি দিয়ে? দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে সালফিক অ্যাসিড দিছে, দ্বিতীয় ক্ষেত্রে দিছে প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে, দ্বিতীয় ক্ষেত্রে সালফিক অ্যাসিড দিছে। তো সোডিয়াম কার্বনের সাথে সালফিক অ্যাসিড তাহলে 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে। এটা দ্বিহারীয় দ্বিঅম্লীয় হার, এটা দ্বিহারীয় অম্ল। তাহলে 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করছে। তাহলে আগে আমরা বাইর করবো সালফিক অ্যাসিড কতটুকু আছে, 0.0003 মোল। যে আমার অ্যাসিডটা দেওয়া হয়েছে, সালফিক অ্যাসিডের ঘনমাত্রা লিখলাম, আয়তনকে লিটার নিলাম, তাহলে টোটাল মোল সংখ্যা হলো 0.0003 মোল। তো আমরা বিক্রিয়া থেকে কি পাই? 1 মোল সোডিয়াম কার্বনের সম 1 মোল সালফিক অ্যাসিড, তো 0.0003 মোল একই 0.003 মোল সোডিয়াম কার্বনেট। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট পাইছিলাম 0.0078, দ্বিতীয় ক্ষেত্রে পাইছি 0.0003 মোল। তো টোটাল হলো 0.0078 মোল। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যাটা আমরা বের করে ফেলছি। প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডে প্রশমিত করছে 0.0075, পরবর্তী হলে সালফিক অ্যাসিডে প্রশমিত করছে 0.0003 মোল। টোটাল প্রশমিত করছে 0.0078 মোল সালফিক অ্যাসিড। তো এখন সোডিয়াম কার্বনের আমরা ঘনমাত্রা বাইর করবো। তাহলে সোডিয়াম কার্বনের মোল সংখ্যা তো হয়ে গেছে 0.0078 মোল, আয়তন পাইছে হতো 30 ml কে লিটারে নিলাম। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই পাইয়ে গেলাম 0.26 মোল পার লিটার। অর্থাৎ আমাকে যে সোডিয়াম কার্বনেটটা দিছে তার ঘনমাত্রা হলো এত। তাহলে এই প্রক্রিয়াটা খুব সহজ, অনেকগুলি প্রক্রিয়া বইতে অনেকভাবে জটিল করে করছে, এত জটিলতা নাই। এই প্রক্রিয়াটা যদি তোমরা খুব সহজ কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের মধ্যে আয়ত্ত চলে আসবে। তাহলে আমাদের এই ধরনের আমরা অর্থাৎ একই একটা অ্যাসিডকে 2টা ভিন্ন হার বা একটা হারকে 2টা ভিন্ন অ্যাসিড দ্বারা কীভাবে প্রশমন করব সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেছি। এখন আরও আছে 50 ml অগ্রিয় মাত্রা দ্রবণের মধ্যে প্রথম 20 ml এত হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলো, দ্রবণে আরও 15 ml সালফিক অ্যাসিড যোগ করার পর দ্রবণটি অ্যাসিডে হয়ে গেল, অর্থাৎ একটা বেশি হয়ে গেছে। এখানে ব্যাপারটা মনে রাখবা, আগে কিন্তু এতটুকু লাগলো, এখানে বলা হয়েছে যে প্রথমে প্রশমিত হয় নাই, দ্বিতীয়বার দেওয়া হতো আবার অ্যাসিড বেশি হয়ে গেছে, আবার সেই অ্যাসিডকে প্রশমিত করতে তৃতীয়বার দিতে হয়েছে 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইড। তো তোমাকে বাইর করতে হবে সোডিয়াম কার্বনের ঘনমাত্রা। তাহলে যেভাবেই করা হোক না কেন আমরা খালি প্রত্যেক ক্ষেত্রে কি বাইর করব? মোল সংখ্যা বাইর করব। প্রথমে আমি কি দিয়ে বিক্রিয়া করাইছিলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে টোটাল 20 ml এর মধ্যে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তার মোল সংখ্যা আমি বাইর করে ফেলছি আগের নিয়মেই 0.001 মোল। আর বিক্রিয়াটা আমরা দেখাইছি এখানে
সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মূলক সমান 1 মোল সোডিয়াম কার্বনেট, সুতরাং 0.001 মোল সোডিয়াম কার্বনেট সর্বসম ডিএম কার্বনেট হচ্ছে এত মোল সোডিয়াম, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, সোডিয়াম পরেরটা সোডিয়াম কার্বনেট। আচ্ছা যাক, আমরা প্রথম ক্ষেত্রে পাই সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মোল সংখ্যা N2 বাইর করলাম 0.005 N, বিক্রিয়া হতে পাই 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট, সুতরাং 0.0025 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 0.0025 মোল সোডিয়াম কার্বনেট। এখন দ্বিতীয় বিক্রিয়া ক্ষেত্রে সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করছে, তো সালফিক অ্যাসিডের মোল সংখ্যা বাইর করছি আমরা 0.345, এটা পরবর্তী পৃষ্ঠায় পয়েন্ট এখানে আছে পয়েন্ট, আমি একটু আবার লিখে দিই, সমান 0.45 এতটুকু তোমার সালফিক অ্যাসিড আছে। এদিকে লিখছি আমি 0.0045 মোল সালফিক অ্যাসিড, তাহলে বিক্রিয়া থেকে পাই 1 মোল সালফিক অ্যাসিড সর্বশেষ 1 মোল সোডিয়াম কার্বনেট, তো সুতরাং 0.0045 মোল সালফিক অ্যাসিড সর্বসম 0.0045 মোল সোডিয়াম কার্বনেট। তো জানা মাত্রার অ্যাসিড দ্বারা অজানা মাত্রার হারকে প্রশমিত করতে পারে 0.0025 প্লাস 0.0045 যোগ করে হয় 0.007 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে কিন্তু অতিরিক্ত অম্লীয় হয়ে যাওয়ার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 0.001 মোল, যাহা 0.0005 মোল সোডিয়াম কার্বনেটের সমতুল্য, ওইটা আমরা আগে দেখাইয়া দিয়েছিলাম। কারণ 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, সেজন্য এটাকে যদি আমি সোডিয়াম কার্বনেটে কনভার্ট করতে চাই তাহলে 0.0005 মোল সোডিয়াম কার্বনেট লাগবে। তো উদ্দীপকে হারিয়ে দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকবে 0.007 থেকে ওই যেটা অতিরিক্ত হার অতিরিক্ত অম্লীয়কে প্রশমন করতে যেটা হয়েছে ওটা বাদ দিলাম, শেষ পর্যন্ত থাকে 0.0065 মোল। তাহলে আমি প্রকৃততে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পেয়ে গেছি হতো 0.0065 মোল। তাহলে আয়তন ছিল হতো 50 ml, 50 ml কে লিটারে 0.05 ভাগ করে দিলাম 0.13 m। এই ধরনের প্রশ্ন তোমাদের জন্য যদিও একটু কঠিন হয়ে যায়, আসতেও পারে, তো একটু প্র্যাকটিস করে নিলে এখানে মেডিকেল কলেজের ইঞ্জিনিয়ারিংয়ে চিটাং ইউনিভার্সিটিতে যে কোনো জায়গায় এই ধরনের প্রশ্ন হয়তো দিতে পারে, দিলে তোমরা উত্তর এইভাবে করে নিতে হবে। তো অনুরূপভাবে আরেকটা দিছিলে 50 ml অজ্ঞাত মাত্রার নমুনা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে 20 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা হলো, অ্যাসিড দ্রবণকে পূর্ণ প্রশমন করতে 1.5 গ্রাম চুনো পাথরের প্রয়োজন হলো, ফলে কিছু চুনো পাথর অক্ষত বিকৃত অবস্থায় থেকে গেল। এখানেও এই চুনকে পাথর সম্পূর্ণ প্রশমন করতে আরও 1.5 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। অর্থাৎ এখানে প্রথমে তোমাকে অ্যাসিড দিছে, সোডিয়াম কার্বনেট দ্বারা তুমি প্রশমন করলা, হয় নাই, 1.5 গ্রাম পাথর দিলে, কিন্তু এটা বেশি হয়ে গেছে, আবার সেটা হারিয়ে হয়ে গেছে, সে হারিয়েকে আবার প্রশমন করতে আবার লাগছে 1.5 ml 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো তোমাকে বলা হয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা হতো। তাহলে আমরা শেষের অংশ আগে করে ফেলি। সংগঠিত বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড পানি, আর জানা ঘনমাত্রার অ্যাসিড হলো, অর্থাৎ যে অ্যাসিডটা দিছে 1.5 ml 0.01, এটার মোল সংখ্যা হয়ে গেছে হতো 0.00015 মোল, অর্থাৎ শেষ অ্যাসিডটা পাইছি এত।
আবার 1.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি মোল আনি 0.015 মোল ক্যালসিয়াম কার্বনেট, তাহলে বিক্রিয়া হতে পাই কি, বিক্রিয়াকৃত ক্যালসিয়াম কার্বনেট হলো হয়তো অর্থাৎ 0.01458 মোল। তাহলে বিক্রিয়া থেকে ভাই আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে 0.01485 ক্যালসিয়াম কার্বনেট, এটা 2 দিয়ে গুণ করলাম, এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন প্রথম ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। তাহলে জানা গণার মতো সোডিয়াম কার্বনেট পাইলাম 0.005 ml। একই প্রক্রিয়া যেহেতু অঙ্কগুলি, সেই জন্য আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না। তাহলে এখন বিক্রিয়া থেকে পাই 1 মোল সোডিয়াম কার্বনেট সর্বসম 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.005 মোল সোডিয়াম কার্বনেট সর্বসম 2 গুণন 0.005 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো উদ্দীপকের দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা হলো 0.0297 প্লাস 0.0397 মোল। তাহলে এখন ঘনমাত্রা হতে হবে N/B 0.794 মোল পার লিটার, অর্থাৎ 0.794 m। এখানে উদাহরণ আরও দেওয়া আছে। এখানে দিয়েছে 30 সেন্টিমিটার কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে 20 সেন্টিমিটার অ্যাসিড এত যোগ করা হলো। অম্লীয় দ্রবণকে সম্পূর্ণরূপে প্রস্ফুটিত করতে এত সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হলো। অম্লীয় দ্রবণ অর্থাৎ এখানে ওই প্রথমটার মতো, অর্থাৎ দুইটা হার, একটা অ্যাসিডকে দুইটা হার দ্বারা বর্জন করা। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাইয়া কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রস্ফুটিত করে 0.025 মোল এটা বাইর করে ফেলছে একই প্রক্রিয়া অঙ্ক করে। একই প্রক্রিয়া অঙ্ক করে আমরা বাইর করে ফেলছি সোডিয়াম কার্বনেটে প্রস্ফুটিত করে 0.02 মোল, আর বাকিটাকে প্রস্ফুটিত করতে লাগছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া দেখা বাকি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো এই ক্ষেত্রে পাই সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বাইর করছি 0.002 মোল। তাহলে এখানে আমরা বিক্রিয়া থেকে পাই 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সর্বসম 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো 0.002 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সর্বসম 0.002 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে প্রথমে সোডিয়াম কার্বনেটে প্রস্ফুটিত করছে 0.02 মোল, আর হারে প্রস্ফুটিত করছে 0.002 মোল। তো টোটাল অ্যাসিড প্রস্ফুটিত হয়েছে 0.022 মোল। তাহলে আমরা জানি এখানে ঘনমাত্রা N/B মান বসাই দিলাম 0.77 মোল পার লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমি যেখানে যে অঙ্কগুলি দেখাইছি এর বাইরে আশা করি এই সিস্টেমের বাইরে কোনো অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে না। আমার এই অঙ্কগুলি যদি তুমি প্র্যাকটিস করো, শুধু যেগুলো দিছে এগুলো প্র্যাকটিস করলেও আশা করি অম্লহার শ্বসন বিক্রিয়া সম্পর্কিত কোনো সমস্যা তোমাদের থাকবে না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো। করোনা আমার প্রকোপ নতুনভাবে শুরু হয়ে গেছে, সবাই নিরাপদে থাকো, ভালো থাকো। নতুনভাবে আমার এক আত্মীয় মারা গেছে, আমার মন ভারাক্রান্ত। সেই আত্মীয়টা একাধারে আমার বন্ধু, আমার স্বাস্থ্য ভাই, আমার তালতো ভাই, সবচেয়ে বড় কথা হলো আমার ওয়েল উইশার। তো এটা সম্ভবত করোনাই মারা গেছে। আগে জীবন পরে জীবিকা। সেভ ইউর লাইফ, সেভ ইউর লাইভলিহুড। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো। খুদা হাফেজ।